হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বরাবরের মতো আজকেও একটি ভয়ানক গল্প নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো সবাই গল্পটি উপভোগ করবেন আর সেই সাথে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। ভোটাট এসএসসি পরীক্ষা শেষ। কি করব ভেবে পাচ্ছিলাম না। একদিন আম্মা বলল, চল শোয়ের বাড়ি থেকে বেরিয়ে আসি। আমি, আম্মা, বদরুল, হাদি মামা সবাই মিলে কিশোরগঞ্জের পাকুন্দিয়া আম্মার শোয়ের বাড়িতে বেড়াতে গেলাম। হই হই করে দিনগুলো খুব ভালোই কাটছে। এর মাঝে একদিন ওই এলাকায় মাইক প্রচার হচ্ছে, যাত্রা হবে। আমরা খুবই উৎফুল্ল। রাত্রে আমি, মামা, নয়ন ভাই, স্বপন, শরীফ আরও ৩ জন মিলে রওনা হলাম। মোটামুটি ৩ কিলোমিটার রাস্তা। তার মাঝে নাকি আবার নদী পার হইতে হয়। প্রচণ্ড শীত, খোলা গলায় গান ছেড়ে নদীর পাড় দিয়ে চলছি। পাশের ঘন কাশবনের ফাঁক দিয়ে মাঝে মাঝে একজোড়া ২ জোড়া চোখ এসে উকি দেয়। উকি দিয়ে শেয়ালগুলো পাশের ঝোপে হারিয়ে যায়। মামা বলল, শেয়ালেরা রাত্রে নদীর পাড়ে আসে কাঁকড়া খাওয়ার জন্য। আমরা মূল নদীর ঘাটে এসে পৌঁছালাম। দেখি মাঝি নাই, কিন্তু নৌকা আছে। আমরা মাঝিকে ডাকাডাকি করতে লাগলে কিছুক্ষণ পর মাঝিকে দেখলাম কাশবন থেকে বেরিয়ে আসলো। কিছুটা অদ্ভুত লেগেছিল। যাই হোক, নদী পার হলাম। আরও ১ কিলোমিটার। এবার কিন্তু সোজা কাশবনের ভিতর দিয়ে যেতে হবে। ছোট একটা রাস্তা, বোঝাই যাচ্ছে এটা একটা কাশবনই ছিল। মানুষ হাঁটতে হাঁটতে কিছুটা রাস্তা হয়েছে। হালকা চাঁদনি, দুই ধারে কাশবনের জন্য দুই পাশে কিছুই দেখা যাচ্ছে না, শুধু সামনে আর পিছনে দেখা যাচ্ছে। কিন্তু সামনে আর পিছনের দুই পাশে শুধু অন্ধকার আর অন্ধকার, কেননা চাঁদের আলো এত নিচে এসে পৌঁছেছে না। আর আমরা হাঁটছি তো হাঁটছি, কুয়াশা পড়ে দুই পাশের কাশগুলো কিছুটা নয়ে পড়েছে, ফলে হাঁটার সময় আমাদের মুখে এসে লাগছে। খুবই বিরক্তিকর একটা ব্যাপার। অনেকক্ষণ যাবৎ আমি একটা ব্যাপার খেয়াল করলাম যে কিছুক্ষণ পর পরই কাশবনের ভিতর থেকে একটা শব্দ হচ্ছে। শেষবার যখন শব্দটা শুনলাম তখন আমার মনে হলো কিছু একটা আমাদের সাথে সাথে চলছে। আর কিছুক্ষণ পর পর শব্দটা শুনিয়ে কি বোঝাতে চাচ্ছে বুঝলাম না। তবে একটা অদ্ভুত ব্যাপার হলো, একটা নির্দিষ্ট সময় পর পর একই শব্দটা শোনা যাচ্ছে। বন জঙ্গল পরিষ্কার করে করে সামনে যাওয়ার যে শব্দটা, ঠিক সেই রকম। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম, তবে কারো কাছে কিছু বললাম না। সোজা সামনে হাঁটছি, থেকে থেকে শব্দটা আমি ঠিকই শুনতে পাচ্ছি। একটা জিনিস খুব অদ্ভুত লাগছিল যে সবাই কেমন জানি নির্বিকার। কেউ কি কিছু শুনতে পাচ্ছে না? তাহলে আমি কি কোনো হ্যালোসিনেশন আছি? মানুষের চেঁচামেচি শোনা যাচ্ছে। আমি আর মামা ছাড়া আর বাকি সবাই দেখি দৌড় দিল। আমরাও পিছন পিছন দৌড় লাগালাম। মোটামুটি সামনেই বসলাম। সবাই চিৎকার চেঁচামেচি করছে। ২ ঘন্টা। এর মাঝে আয়োজকদের একজন এসে বলে গেল চুপ করার জন্য। এখনই নাকি যাত্রা শুরু হবে। ৫ থেকে ১০ সেকেন্ড চুপ ছিল, আবার চিল্লাচিল্লি। এবার স্থানীয় চেয়ারম্যানের অনুরোধ, সবাই চুপ। নূপুরের আওয়াজ শোনা যাচ্ছে। বাদ্যযন্ত্র বেজে উঠল। নাচ শুরু হবে মনে হচ্ছে। নাচের তালে তালে দর্শকরা সবাই উন্মাতাল। মামার দিকে তাকিয়ে দেখি বসে বসে লাফাচ্ছে। মামা আমার দিকে তাকিয়ে কিছুটা লজ্জা পেল। কেউ কেউ টাকাও ছুঁড়ে মারছে। মামাকে দেখি বসা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাফাচ্ছে। এদিকে দর্শক সারি থেকে কে জানে কাগজ দিয়ে বল বানিয়ে নৃত্যশিল্পীর গায়ে মারল। শিল্পী কিছুটা বিব্রত বোঝাই যাচ্ছে। আয়োজককারীদের মধ্যে একজন এসে অনুরোধ করে যাচ্ছে শৃঙ্খলা বজায় রাখতে। কেউ একজন ওই আয়োজককারীর গায়ে জুতা ছুঁড়ে মারল। স্বেচ্ছাসেবক দলের ৮-১০ জন মিলে একটা লোককে শনাক্ত করে মার শুরু করলো। সাথে সাথে
দর্শকরাও ঝাঁপিয়ে পড়ল। মুহূর্তের মাঝেই হাজার হাজার মানুষ দৌড়াদৌড়ি শুরু করলো। শরীফ স্বপন বলল, মামা দৌড় দেন, বিরাট মার লাগবো। এই এলাকা খুব খারাপ। আমরা দৌড় দিলাম। আমরা নদীর পাড়ে এসে দাঁড়ালাম। হালকা চাঁদনি, ঘাটে কেউ নেই। সহজে বুঝতে পারলাম ভয়ে কেউ এদিকটায় আসেনি। শরীফ বলল, এখানে দাঁড়ানো মোটেও নিরাপদ নয়, যে কোনোভাবেই নদী পার হতে হবে। আমি আবার সাঁতার জানি না। মামা বলল, ভাগ্নে তুমি আমার কাঁধে ওঠো। আমি রাজি হলাম না। আমি সারা জীবন সব জায়গায় মাতব্বরি করতাম, শুধু পানি ছাড়া। কেননা হাজার চেষ্টা করেও যে সাঁতারটা শিখতে পারলাম না। সবাই নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। একটা অজানা আতঙ্ক সবার ভিতরে কাজ করছে। আল্লাহ আল্লাহ সবাই একটু ছড়ানো ছিটানো থাকলেও দেখলাম মুহূর্তের মাঝে একসাথে জড়ো হয়ে গেল। শব্দটার উৎপত্তি বোঝার চেষ্টা করতে লাগলাম। এর মাঝে শুনলাম লা ইলাহা ইল্লাল্লাহ। কাশবনের ভিতর দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেদিকে একটা ক্ষীণ আলোর রেখা কাশবনের উপর দিয়ে দেখা যাচ্ছে। আমরা সবাই সেদিকে তাকিয়ে রইলাম। আলোর তীব্রতা এবং শব্দের তীব্রতা বেড়েই চলেছে। সবাই এক দৃষ্টিতে ওই দিকে তাকিয়ে আছি। দেখি দুইজন মানুষ ওই কাশবনের পথ দিয়ে বের হয়ে আসছে। দুইজনের হাতে দুইটি হারিকেন। পিছনে চারজন কাঁধে করে একটি খাটিয়া নিয়ে আসলো, সাদা কাপড়ে ঢাকা। বুঝলাম কোনো লাশ নিয়ে এসেছে। তার পিছনে আরও দুইজন হারিকেন হাতে। অবাক হয়ে গেলাম। আসসালামু আলাইকুম। সবাই সালামের জবাব দিল। সবার চোখে মুখে উৎকণ্ঠা স্পষ্ট। আমি একটু আগ বাড়িয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার বলুন তো? সবচেয়ে বৃদ্ধ যে লোকটা, সে বলল, মৃত ব্যক্তিটি হলো ওই এলাকার জামাই। শ্বশুর বাড়ি এসেছিল। সাপের কামড়ে সন্ধ্যায় মৃত হয়েছে। এখন ওই পারে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হবে দাফনের জন্য। সবার জড়তা মনে হয় একটু কাটলো। বাবা, নৌকা নাই? না চাচা, দেখি না তো। ঠিক আছে, তাহলে আপনারা এই লাশের পাশে দাঁড়ান, আমরা গিয়ে নৌকা নিয়ে আসছি। এটা কি হয়? মাথাটা আবার ঝিনঝিন করে উঠল। একটু সন্দেহ লাগছিল। শেষে আমি বললাম, আপনারা চারজন এবং আমরা চারজন মিলে গিয়ে নৌকা নিয়ে আসব, আর বাকি সবাই এখানে থাকুক। চাচা মনে হয় আমার মনের কথা বুঝতে পারল। চাচার মুখে যে হাসিটা দেখলাম, সেই হাসির রহস্য হাজার রকমের হতে পারে। আমরা 8 জন মিলে রওনা হলাম। নদীর পাড় ধরে হাঁটছি, সাথে দুইটি হারিকেন। চাচা মনে হয় মাঝির বাড়ি চিনে। সেই দেখলাম চিনিয়ে চিনে নিয়ে যাচ্ছে। একটা জায়গায় এসে চাচা থামলো। টর্চ লাইট মেরে দেখলাম ঘাটে ওই বিশাল নৌকাটা বাঁধা আছে। জায়গাটা অনেক অন্ধকার। নদীর পাড়ের ওপর বাড়ি ঘরও আছে, কিন্তু মনে হচ্ছে যেন মৃত্যুপুরী। কিছুটা ভয় ভয় লাগছে। একটা পেঁচা উড়ে গেল। পানিতে কিছু পড়ার শব্দ। ওই হাল্লা হাল্লা রে। বুঝতে পারলাম মাঝির নাম হালিম। কোনো সারা শব্দ নাই। চাচা রাগে বলতে লাগলো, সবাই কি ময়রা ভূত হয়ে গেছে? শেষে আমরা নৌকা নিয়ে আসলাম। অনেক বড় নৌকা। নৌকার ছাদ নেই, উপরে কাঠ দিয়ে মেঝে করা হয়েছে। তবে মাঝখানে 4 হাতের মতো জায়গা ফাঁকা। পানি সেচের সুবিধার জন্য এটা করা হয়। আমরা এই ফাঁকের এক পাশে বসলাম, অন্য পাশে ওরা। আমি নৌকার শেষ মাথায় বসলাম। নৌকা যখন ছাড়বে ঠিক তখনই কাশবনের ভিতর থেকে একটা আওয়াজ আসলো, বাবারা আমার একটু নিয়ে যাও। টর্চ লাইট মেরে দেখি এক বৃদ্ধ লোক। ভাবলাম এত রাতে আমরা নিয়ে না গেলে বেচারা কিভাবে পার হবে। তাই আমি সবাইকে অনুরোধ করলাম নেওয়ার জন্য। নৌকাটি ভাসিয়ে লোকটি লাফ দিয়ে নৌকায় উঠল। নৌকাটি দোলনার মতো দোল খেতে লাগলো। আমার কাছে মনে হলো সবাই নৌকায় ওঠার পর নৌকাটি যতটুকু ডুবলো, ওই লোকটি ওঠার পর আরো বেশি ডুবলো। লোকটি লাশের ঠিক পায়ের কাছে বসলো। নৌকা চলতে লাগলো। খুব বেশি বড় নদী না,
কিছুটা স্রোত আছে। মনের ভিতর অজানা আশঙ্কাটা যতই ভুলে থাকার চেষ্টা করছি ততই মনে পড়ছে। এই হালকা চাঁদনি রাতে কাশবনের উপরে কুয়াশা ধোয়া যে মায়াবী জাল সৃষ্টি করেছে তা আলিফ লায়লার কথা মনে করিয়ে দিল। ভয় কাটানোর জন্য মনে মনে গান গাওয়ার চেষ্টা করলাম। জোর করেই কিছুটা অন্যমনস্ক হয়ে যেতে চাইলাম। দূরে ভেসে যাওয়া কলা গাছরূপী লাশগুলোকে এক মনে দেখছিলাম। হঠাৎ যে নৌকা চালাচ্ছিল তার বিকট চিৎকার, কেউ একজন পানিতে ঝাঁপিয়ে পড়ার শব্দ। আমি ঘুরে তাকাতে তাকাতে সমস্ত নৌকাটা দুলে উঠল, যেন কোনো নীল দরিয়ায় নৌকাটি ঝড়ের কবলে পড়েছে। সবাই লাফিয়ে পানিতে পড়ছে। মামা চিৎকার করে পানিতে লাফ দেওয়ার জন্য বলছে। আমি উঠে বসলাম। নৌকার শেষ মাথায় টর্চ লাইট মেরে দেখি বৃদ্ধটি লাশের একটি পা ধরে পার মাংস খাচ্ছে। পায়ের হাড়টি স্পষ্ট দেখতে পাচ্ছি। বৃদ্ধটির মুখে আলো পড়তেই আমার দিকে তাকিয়ে রইল। চোখ থেকে নীল আলো বিচ্ছুরিত হচ্ছে। মুখে রক্তের দাগের মতো এবড়ো থেবড়ো মাংস লেপটানো। বীভৎস দৃশ্য। খুব বমি আসতে লাগলো। আমি জোর করে চেষ্টা করছি সবকিছু আটকিয়ে রাখতে। তীরের দিকে তাকালাম। বুঝতে পারছি এতটুকু সাঁতার দিয়ে পার হওয়া আমার পক্ষে সম্ভব না। সবাইকে দেখলাম চিৎকার করছে আর দৌড়াচ্ছে। আমি বৃদ্ধের দিকে টর্চ লাইট মেরে দাঁড়িয়ে রইলাম। বৃদ্ধটি আমার দিকে তাকিয়ে রইল, উঠে দাঁড়ালো। যতক্ষণ পারলাম সাঁতার কাটতেই থাকলাম। শেষে মাটি হাঁটুতে বাজলো। বুঝতে পারলাম তীরে এসে পৌঁছেছি। দৌড় লাগালাম। চিৎকার অনুসরণ করে কাশবনের ভিতর দিয়ে দৌড়াতে লাগলাম। হাজার হাজার মানুষের চিৎকার। চারিদিকে মশাল আর মশাল। কেউ কেউ ডাকাত ডাকাত করেও চিল্লাচ্ছে। কাশবনের ওই পাশেই একটা বাড়ি আছে, সেখানে সবাই পড়ে রইল। আমিও গিয়ে ওইখানে শুয়ে পড়লাম। চারদিকে মানুষ ঘিরে ধরেছে। কেউ কেউ আমার কাছে ঘটনা জানতে চাইল। আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। এর মাঝে একজন সবাইকে ধমক দিয়ে সরিয়ে দিল। সবার মাথায় পানি ঢালার ব্যবস্থা করতে লাগলো। মামার হুঁশ হওয়ার পর আমাকে জোরে ধরে বলল, ভাইগনা বাইচা আসস, আপা আমারে মাইরা ফেলাইতো। একে একে সবাই হুঁশ হলো। আমি সব ঘটনা খুলে বললাম। এর মাঝে দেখি শরীফের আব্বাও লোক নিয়ে হাজির। কেউ কেউ নদীর পাড়ে যাওয়া সাহস দেখালো। শেষে আমি সবাইকে নিয়ে নদীর পাড়ে গেলাম। নৌকা নাই। আমরা স্রোতের অনুকূলে হেঁটে যাচ্ছে। সবাই চিৎকার করে উঠল, এই যে নৌকা। দেখলাম শুধু কঙ্কালটা আছে। এর মাঝে একজন বলল, দেখি তো মাটিতে রাক্ষসটার পায়ের দাগ আছে কিনা। আমরা নদীর পাড়ে কোনো পায়ের দাগ পাইনি। শেষে ওই কঙ্কালটি মাটি দেওয়া হলো। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। গল্পটি আজকে এই পর্যন্তই। তো সবাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।